সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি শাওন দত্ত। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে মিরপুর এলাকায়। বিভিন্ন পয়েন্টে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষেও জড়ায় রিকশা চালকরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে দিনভরই আতঙ্ক বিরাজ করে মিরপুরে। লম্বা সময় বন্ধ থাকে যান চলাচল। স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েও পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হন। চালকদের অভিযোগ, হুট করে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্তে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে তাদের। দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। দর্শক, আমরা সেখানকার সরাসরি চিত্র একটু দেখে নিচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন ইতিমধ্যে যোগ দিয়েছেন আমার সঙ্গে। একটু যাব তার কাছে। তুহিন, সকাল থেকেই তো উত্তপ্ত পরিস্থিতি, এখন সেখানকার কি অবস্থা আসলে বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আমরা। শাওনে কালশি মোড়ে ঠিক 5 থেকে 7 মিনিট আগে স্থানীয় পুলিশ প্রশাসন এবং তাদের সাথে স্থানীয় যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ বা সিভিল টিমে আমরা সাদা পোশাকে অনেককে লাঠি হাতে দেখেছি। তারা এসে যারা বিক্ষোভ করেছিলেন, সড়ক অবরোধ করেছিলেন, তাদেরকে এই কালশি মোড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লার নেতৃত্বে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল সেই মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে শুরু করে এই কালশি মোড় পর্যন্ত এসে শেষ হয়েছে। তারা এসে এই অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে। এর আগে কিন্তু পুলিশি তৎপরতা আমরা দেখেছিলাম, কিন্তু পুলিশের পর্যাপ্ত তৎপরতা না থাকায় বা পুলিশের যে তৎপরতা ছিল তাতেও বিক্ষোভকারীদের হটানো সম্ভব হয়নি। আমরা দীর্ঘ সময় ধরে এই কালশি সড়কে দুই পাশে সড়ক অবরোধ করে তারা অবস্থান নিয়েছিল। ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছিল এবং তারা যে বলছেন যে পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে এই অটোরিকশা বন্ধের কারণে তারা পথে বসে যাওয়ার উপক্রম। কারণ যারা অটোরিকশা চালান তারা বেশিরভাগই প্রতিদিনের ইনকাম দিয়ে তাদের সংসার চলে, এই কারণে তারা একটু বেশি বিক্ষুব্ধ হয়েছিলেন। বিভিন্ন জায়গায় ভাঙচুর এবং কিছু অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অর্থাৎ কালশি যে ছোট্ট একটি পুলিশ বক্স আছে, সেই পুলিশ বক্সে তারা আগুন দিয়েছে এবং কালশি ফ্লাইওভারের নিচে যে পুলিশ বক্সটি ছিল, সুসজ্জিত পুলিশ বক্সটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে, গ্লাস ভেঙে চুরমার করে দিয়েছে। এ ধরনের বিক্ষোভ আমরা দেখেছি। পথে আগুন জ্বালিয়ে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সব মোট কথা দুই পারে যে দীর্ঘ গাড়ির জট ছিল সেগুলো শেষ পর্যন্ত পুলিশের শক্ত অবস্থান বা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ বা তাদের কর্মীরা, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা লাঠি হাতে অনেকটা জোর করেই বলা যায় যে জোর করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে এবং তারা সড়ক থেকে সরে যাওয়ার পর বিভিন্ন অলিগলিতে গিয়ে অবস্থান নিয়েছে। সেখানেও আমরা দেখেছি পুলিশ তাদেরকে সেখানে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তাদের যথেষ্ট তৎপরতা ছিল। এমনকি সাধারণ মানুষও অনেকটা বলছে যে হঠাৎ করে এই ধরনের ঘোষণা দেওয়াতে তারাও প্রস্তুত ছিলেন না যে সড়কে এই অবস্থা। বিভিন্ন সড়কে অঘোষিতভাবে হঠাৎ করে শ্রমিকরা, অটো চালক এবং তাদের সহকারীরা মিলে এই সড়কগুলো বন্ধ করে দিয়েছে। তো শেষ পর্যন্ত আমরা দেখছি যে যান চলাচল ধীরে ধীরে অন্তত মিরপুর থেকে কালশি রোডে স্বাভাবিক হয়েছে, এয়ারপোর্ট রোডে। শাওন, তুহিন, অনেক ধন্যবাদ আপনাকে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, এমনটা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিগ্রি নিয়ে চাকরির পেছনে না দৌড়ে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিল একাদশ জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই তিনি উদ্যোগী হবার আহ্বান জানান তরুণ প্রজন্মকে। পাশাপাশি বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ায় দেশে নতুন বাজার তৈরি হচ্ছে, সেটিকে প্রাধান্য দিয়ে কাজও করছে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2023-এর পুরস্কার ও সনদ তুলে দেন 7 বিজয়ীর হাতে।
আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট চান না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হবে। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে 11তম ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনার ছিল। সেখানেই বলেন, মেট্রো রেল শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সহজ করেছে নগরবাসীর যাতায়াত। তার দাবি, শহর জরাজীর্ণ বাসে ভরপুর। ওবায়দুল কাদের ঢাকার 2 মেয়রকে এসব জরাজীর্ণ চেহারার বাস পরিবর্তনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ সময়ে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। বিতরণ করছেন লিফলেট, কেউ কেউ শেষ সময়ে উঠান বৈঠকও করছেন। এলাকার উন্নয়নে নানা আশ্বাস দিয়ে চাইছেন ভোট। 21 মে 1.5 শতাধিক উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। গেল নির্বাচনের তুলনায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের আয় বেড়েছে 140%, সম্পদও বেড়েছে 231%। 3 গুণ হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। সকালে টিআইবির সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সম্পদ বৃদ্ধিতে কোথাও কোথাও এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। সংস্থাটির তথ্য অনুসারে এবার নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের 71%ই ব্যবসায়ী। সংসদের মতো উপজেলা নির্বাচনেও একদলীয় প্রভাবের কথা উল্লেখ করে সংস্থাটি। তবে এবারে নির্বাচনে রয়েছে বিএনপির বহিষ্কৃত 64 জন প্রার্থীও। রাজনীতির সাথে এবং জনপ্রতিনিধিত্বের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। সেটির যথার্থতা আমাদের এবারের ছোট্ট বিশ্লেষণটাতে আমরা দেখতে পেয়েছি। যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের যে আয় বা সম্পত্তির বৃদ্ধি, সেটা যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের তুলনায় বেশি। এই সরকারের অধীনে নির্বাচন করার অর্থ গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, বিএনপির ডাকে সাড়া দিয়ে এবারও ডামি নির্বাচন বর্জন করবে ভোটাররা। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। 18 এপ্রিল ফরিদপুরের মধুখালীতে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সরকারের অপকর্ম ঢাকতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ডামি সরকারের নির্বাচনে যাওয়া মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া, মানে সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে যাওয়া। আমাদের একটা দৃঢ় বিশ্বাস যে প্রথম ফেজের যে নির্বাচন, সেই নির্বাচন আমাদের আহ্বান যেমন জনগণ সাড়া দিয়েছে এবং ভোট বর্জন যেমন সফল হয়েছে, দ্বিতীয় ধাপেরটাও তাই হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পল্টন থানার নাশকতা মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করা হয়। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আশসামস জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। আসামির পক্ষে আইনজীবী ছিলেন তাহিরুল ইসলাম তৌহিদ। এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক হোসেন। রাজনৈতিক দল হিসেবে পূর্বের বৈচিত্র্য হারিয়েছে আওয়ামী লীগ, সে কারণে কাউকে তারা আর হিসেবেও রাখছে না, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ক্ষমতাসীন দল সবকিছুই গোপন রাখছে, সংবিধান লঙ্ঘন করেই তারা সেটি করছে।
তিনি অভিযোগ করেন বিদ্যুৎ, জ্বালানি সহ সব খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হচ্ছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো এই লুটপাট ও পাচারে সহযোগী হিসেবে কাজ করছে। আওয়ামী লীগের এখন আমি রাজনৈতিক এজেন্ডা আমার কাছে মনে হয় যে এটা রাজনৈতিক দল হিসেবে বৈশিষ্ট্য হারিয়েছে, কারণ এরা যে রাজনৈতিক এজেন্ডা আমরা দেখি না, এটা দল হিসেবে এখন কিছু পেশাজীবী, কিছু সরকারি কর্মচারী মিলে একটা বড় একটা শক্ত একটা মানে দলের সংঘবদ্ধ দল হয়েছে, যারা সাধারণভাবে আওয়ামী লীগের যেটা ছিল আগে বৈশিষ্ট্য ছিল সেটা থেকে তারা হারিয়ে গেছে। কিরগিজস্তানে বিদেশিদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের কোনো ছাত্র গুরুতর আহত হননি, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে কিরগিজস্তান সরকার। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাও জানান পররাষ্ট্রমন্ত্রী। কিরগিজস্তানে আমরা আমাদের ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি, বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে সেজন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। বের হয়নি, 2-3 দিন বাসাতেই ছিলাম। পরিবেশ এখন মোটামুটি আন্ডার কন্ট্রোল বলা চলে, তারপরেও আমাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করেই, যদিও কিরগিজস্তান সরকারের পক্ষ থেকে এখন অনেকটাই প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণেই রাখা আছে, তারপরে আমরা কিন্তু ভীত স্বতন্ত্রতেই অবস্থাতেই আছি। বিদেশিদের উপর হামলার ঘটনায় নিজ দেশের বেশ কয়েকজন নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তানি শিক্ষার্থীদের একটি দলকে ফিরিয়ে নেওয়া হয়েছে দেশে। শনিবার গভীর রাতে লাহোর বিমানবন্দরে পৌঁছান তারা। শুক্রবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রাতভর চলা সহিংসতার শিকার হয় অনেক ভারতীয় ও পাকিস্তানিও। নিরাপত্তার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। জরুরি সহায়তার জন্য হেল্পলাইন চালু করেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। কিরগিজস্তানে অবস্থানরত নাগরিকদের নিয়মিত খোঁজ খবর রাখছে তারা। 11 বছর পর আবার মাউন্ট এভারেস্ট জয় করলেন ডাক্তার বাবর আলী। পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে লাল সবুজের পতাকা ওড়ালেন 33 বছর বয়সী এই পর্বতারোহী। বাংলাদেশ সময় সকাল 8:45 এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। হিমালয়ের শীর্ষ চূড়া জয়ের জন্য এপ্রিলের 1 তারিখ রওনা দেন বাবর আলী। 49 দিন পর তিনি পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই অর্জনের খবর ছড়িয়ে পড়লে আনন্দের বন্যা বয়ে যায় চট্টগ্রামের হাটহাজারীতে তার গ্রামের বাড়ি। তার মা বাবা জানান, এভারেস্ট জয় না করা পর্যন্ত বাবর আলী বিয়ে করবেন না বলে পণ করেছিলেন। এবার তার লক্ষ্য চতুর্থ শীর্ষ পর্বত লোৎসে জয় করা। রোববার ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা। সাইকেল নিয়ে পুরো বাংলাদেশ ঘুরছে এবং ইন্ডিয়াতে সাইকেল নিয়ে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত গেছে। ওকে মানে ওগুলো মানে ওর খুব শখ আর কি ঘোরাফেরা করা। খুব খুশি, খুব আনন্দিত। ওই শঙ্কামুক্ত না এখনো, মানে ও ফিরে ওইখান থেকে নামে আসে নাই। এটা নিয়ে ও যতক্ষণ নামিয়ে আসে আর বাড়িতে আসলে ওকে দেখলে আমার মনটা শান্ত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক আদালতে করা মামলা বাংলাদেশের পক্ষে আসলেও আন্তর্জাতিক চাপ থাকলে দ্রুত প্রত্যাবাসন শুরু করবে মিয়ানমার, একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে ছিল রোহিঙ্গা সংকট ভবিষ্যৎ রূপরেখা শীর্ষক আলোচনা সভা। সেখানে মন্ত্রী জানান, প্রত্যাবাসনে ভারত ও চীনের ভূমিকা মুখ্য। দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমস্যার দ্রুত সমাধান হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার প্রতিনিধির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের মনোভাব ইতিবাচক ছিল। এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আমরা ডিপ্লোম্যাটিক পাথটাকে অনুসরণ করছি। রিজিওনাল পাওয়ারগুলো সবাইকে, এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য। তাদেরকে যদি আমরা আরো বেশি করে এঙ্গেজ করতে পারি, আমরা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান করা সম্ভব। বাংলাদেশে ক্যানোলা ভোজ্য তেলের প্রক্রিয়াজাত কারখানা করার প্রস্তাব দিয়েছে কানাডা। সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এই প্রস্তাব দিয়েছেন দেশটির ইন্দো প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল। বৈঠকে দুদেশের সার্বিক বাণিজ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, কানাডার সাথে বাংলাদেশে $4 বিলিয়ন
বাণিজ্য রয়েছে। দেশটির ভোজ্য তেল প্রসেসিং কারখানা ছাড়াও লাভজনক অবকাঠামোতেও বিনিয়োগ করতে চায়। এছাড়া সাইবার নিরাপত্তা ও তৈরি পোশাক খাতে কানাডা বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। ভোজ্য তেলের যেহেতু আমরা প্রায় 90% আমদানি নির্ভর, তারা কর্ন অয়েলটাকে প্রমোট করতে চায়, এদেশে প্রসেসিং ফ্যাক্টরি করতে চায়। এটা তাদের ইনভেস্টমেন্টের একটা স্ট্র্যাটেজি। তাদের একটা বিশেষ রিকোয়েস্ট ছিল আর কি, আমাদের 5 স্টার হোটেল বা প্রিমিয়াম কোয়ালিটির যে বিফ প্রোডাক্ট আছে আমাদের ট্যুরিজম বা 5 স্টার হোটেলের জন্য যেটা লাগে, সেই ধরনের বিফের তারা এক্সপোর্ট করতে চায়। মানুষের প্রয়োজনেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে, এতে প্রকৃতির উপর হস্তক্ষেপ বাড়ায় আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর গুলশানে এক জলবায়ু অভিঘাত মোকাবেলায় নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়ে একটি সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকার বাইরেও দূষণ বৃদ্ধি পাচ্ছে, তাই ক্যাম্পেইনের মাধ্যমে জনসচেতনতা তৈরির কথা বলেন তিনি। প্রযুক্তি চালাইতে গিয়ে দেখা গেছে যে আমাদের কার্বন ইমিশন অথবা প্রকৃতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। যান্ত্রিক প্রযুক্তির ব্যবস্থা না নিয়ে কোনো বিকল্প কিছু নাই। তো এখন এর মধ্যে আমাদেরকে অবস্থান করতে হবে। এই দূষণ কিন্তু শুধু একটি ঢাকা সিটি কর্পোরেশনের, সমস্ত সিটি কর্পোরেশনের দূষণগুলো হচ্ছে, এবং এই দূষণগুলো নিয়ে আই থিঙ্ক দ্যাট আমাদের এই ধরনের ক্যাম্পেইন কিন্তু করা উচিত। যানজট, জলাবদ্ধতা, মশার উৎপাত নিয়ে নানা আক্ষেপ আর সমালোচনা থাকলেও দায়িত্ব গ্রহণে 4 বছরে নিজের কোনো ব্যর্থতা নেই বলে দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের। 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেন মেয়র। নির্বাচনী ইশতেহারের অনেক কিছু বাস্তবায়ন করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, 40 বছরের কাজ 4 বছরে শেষ করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে দক্ষিণের সকল উন্নয়ন কাজ। আমাদের প্রধান যে অগ্রাধিকার ভিত্তিক কাজ সেটা হলো আমার ইনার সার্কুলার রিং রোড বাস্তবায়ন। এই 8 সারি বাস্তবায়ন হলে ঢাকার যানজটের একটা আমূল পরিবর্তন চলে আসবে। পণ্যবাহী যানবাহন ঢুকে, ট্রাক ঢুকে, এগুলো আর ঢোকার প্রশ্ন থাকবে না। তারা এই ইনার সার্কুলার রিং রোড দিয়ে বেরিয়ে যেতে পারবে। এই যে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। ইসরায়েলি নৃশংসতায় আরেকটি রক্তক্ষয়ী রাত দেখল গাজাবাসী। উত্তর ও দক্ষিণ অঞ্চলে একাধিক শরণার্থী শিবিরে চালানো হয় ভয়াবহ তাণ্ডব। টার্গেট ছিল জনবহুল এলাকাগুলো। শনিবারের হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 64 জনের। বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে, তাই প্রাণহানি ধারণার তুলনায় বেশি, এমন শঙ্কা ফিলিস্তিনি কর্তৃপক্ষের। জাবালিয়া শরণার্থী শিবিরে রাতভর বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। বিমান হামলায় নিহত কমপক্ষে 28 জন। নুসেইরাতে বিমান হামলায় প্রাণ গেছে 17 জনের। রাফা ও খান ইউনিসেও টানা বোমা বর্ষণ করেছে ইহুদি সেনারা। ইসরায়েলের তীব্র হামলার জেরে রাফা ছাড়তে বাধ্য হয়েছে 9 লাখ ফিলিস্তিনি। শনিবার এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সি UNRWA। তবে তারা কোথায় যাবে নেই কোনো নিশ্চয়তা। এরই মধ্যে দের আল বালাতে তৈরি হয়েছে স্থান সংকট। অনেকেই 7 অক্টোবরের পর থেকে কয়েক দফায় বাস্তুচ্যুত হয়েছেন। নতুনভাবে আবারও তাদের খুঁজতে হচ্ছে নিরাপদ আশ্রয়। শুধু রাফা নয়, হামলায় জোরদারের কারণে উত্তর গাজাও খালি করতে শুরু করেছে ফিলিস্তিনিরা। এ পর্যন্ত 1 লাখ মানুষ সরে গেছেন অঞ্চলটি থেকে। ইসরায়েলের সরকার বিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের। শনিবার রাজধানী তেল আবিবে এই ঘটনা হয়। তেল আবিবের প্রধান সড়কগুলোতে অবস্থান নেন জিম্মিদের আত্মীয় স্বজন ও সাধারণ নাগরিকরা। হামাসের কাছে জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহু প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরে তীব্র নিন্দা জানান তারা। যুদ্ধ দীর্ঘায়িত করতেই হামাসের সাথে চুক্তি বাতিল করেছে নেতানিয়াহু প্রশাসন বলে অভিযোগ করেন তারা। শিগগিরই পদত্যাগ করে নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ছড়ে পুলিশ, ছড়ায় সংঘর্ষ। যুক্তরাষ্ট্র সিরিজের আগে হিউস্টনে জিম সেশন করল বাংলাদেশ দল। মাঠে অনুশীলনের কথা থাকলেও ঝড়ের কবলে পড়ায় ইনডোরেই কাটিয়েছে টিম টাইগার্স। মাঠের খেলায় নিজেদের ঝালিয়ে নেওয়ার আগে জিমে সিরিয়াস
সেশন সেরেছে নাজমুল শান্তরা। সাকিব, মাহমুদুল্লাহ, সৌম্য, লিটন সহ প্রত্যেকেই ঘাম ঝরিয়েছেন হিউস্টনের অত্যাধুনিক জিমে। আলাদা আলাদা শারীরিক কষ্টতে নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টায় ব্যস্ত থাকতে দেখা গেছে টাইগার শিবিরকে। যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে 21 মে থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 ম্যাচে টি-20 সিরিজ হবার কথা। তবে শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মাঠের বেশিরভাগ অবকাঠামো। শনিবার বাংলাদেশ দলের অনুশীলন হবার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সেটাও ভেস্তে গেছে। বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত 15 সদস্যের দলকেই সেরা দল হিসেবে আখ্যা দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জমজমাট এই আসরে ভালো পারফর্ম করতে হলে সবার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার কথাই বললেন তিনি। যত দ্রুত উইকেট সম্পর্কে ধারণা নিতে পারবে বাংলাদেশ দলের জন্য ততই মঙ্গল, এমনটাই মনে করছেন এই সাবেক প্রধান নির্বাচক। 15 জনের স্কোয়াড হয়ে গিয়েছে, এখানে আর কোনো কথা নেই। এটা আমাদের বেস্ট স্কোয়াড, এটাকে এখন সাপোর্ট করতে হবে। এটা আমাদের দেশের প্রেজেন্ট করছে এবং আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশকে সাপোর্ট করতেই হবে। উইকেটের ড্রপ পিচ আছে, কেমন কন্ডিশন হয়, স্পোর্টিং উইকেট হয় কিনা, সিমিং হয় বা স্পিনিং হয়, এইসব দেখার পরে এক্সপেক্ট করতে পারবেন তখন দল কেমন কি। আর একবার আমন্ত্রণ, দেখছেন সব খবর। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় পরিবার হারানো শিশু জায়েদের গগন বিদারী কান্নার সংবাদ প্রচার করে যমুনা টিভি। ভাইরাল হওয়া সেই সংবাদের ভিডিও ফুটেজে দাঁড়িয়ে থাকা আরেক শিশুকে দেখে নিজেদের হারিয়ে যাওয়া ছেলে জিয়াদ হোসেন বলে দাবি করেছে কেরানীগঞ্জের এক নারী ও তার স্বজনরা। বলছেন 2 বছর আগে বাসা থেকে বাইরে খেলতে গিয়ে আর ফিরে আসেনি জিয়াদ। পুলিশ বলছে চেহারায় মিল থাকার বিষয়টি তাদের নজরে এসেছে এবং শিশুটিকে খোঁজা হচ্ছে। যমুনা নিউজে আমি দেখলাম, দেখার পরে আমি শিওর হইলাম যে আমার সন্তানরা, আমি দেখার পরে আমি সবার দেখাইছি, আমার ভাই বোন বাগনি সবার ভিডিও ছেড়ে দিয়েছে, সবাই মিসিং করছে, সবাই চেহারা মিলাইছে। ভালো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে ভিডিও ফুটেছে, ওই ছেলেটাকে দেখা গেছে। দেখা যাওয়ার পরে আমরা এখানে যে অনেক খোঁজাখুঁজি করছি, আমরা ওকে আর খুঁজে পাইনি। আপনারা যদি সবাই আমাদেরকে সাহায্য করেন তাহলে আমরা যমুনা টিভির মাধ্যমে পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওনারা বলেছেন যে যমুনা টিভিতে যে বাচ্চাটা পিছনে দেখা যাচ্ছে, ওই বাচ্চাটা তাদের 2 বছর আগে হারিয়ে যাওয়া বাচ্চা। তো আমরা আমাদের হাসপাতালে যে পুলিশের ক্যাম্প আছে তাদের সহ বিভিন্ন ফাঁড়ি বিভিন্ন অফিসার আমরা চেষ্টা করছি ওই বাচ্চাটাকে উদ্ধার করার জন্যে। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় মা হারানো শিশু জায়েদ ফিরছে না মামার পরিবারে। শিশু জায়েদকে দত্তক নেয়ার বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে বসে শিশু কল্যাণ বোর্ড। শিশুটিকে দত্তক নিতে 10টি আবেদন জমা পড়েছে। সড়ক দুর্ঘটনায় মাকে হারানোর 2 দিন পর শিশু জায়েদের পরিচয় মেলে। শিশুর মামা রবিন সুনামগঞ্জ থেকে আসার পর জানিয়েছিলেন জায়েদের ভরণ পোষণের দায়িত্ব নেবেন তিনি। পরবর্তীতে তিনি অসঙ্গতি প্রকাশ করেন। বাচ্চা যদি তার পরিবারে যদি একীকরণ সম্ভব না হয় সেক্ষেত্রে শিশু কল্যাণ বোর্ড বর্ধিত কিংবা বর্ধিত পরিবারে এটা লালন পালনের অভিভাবকত্ব প্রদান করতে পারে। ময়মনসিংহের নান্দাইলে নামাজ পড়তে যাওয়ার পথে কুকুরের কামড়ে এক যুবক নিহত হয়েছে। ভোরে শহরের 5 নম্বর ওয়ার্ডের চারানিপাড়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইজাজুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানায় আজ ভোর রাতে বাসা থেকে নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন ইজাজুল। পথে একদল কুকুর তাকে তাড়া করে। এ সময় কুকুরের কামড়ে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দেশের 10 জেলায় চলমান তাপপ্রবাহ আজ থেকে কিছুটা কমে আসবে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বলেও জানান তিনি। এছাড়া অন্যান্য বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এদিকে আজ সকাল 6টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় 90 মিলিমিটার। তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি হয়েছে রংপুরে। শনিবার রাতে আধা ঘন্টার মতো মুষলধারে বৃষ্টি ঝরেছে রংপুর শহর ও আশপাশের এলাকায়। সাথে ছিল দমকা হাওয়া। অনেকেই নেমে আসেন রাস্তায়, ভিজেছেন বৃষ্টিতে। এতে শীতল হয়ে ওঠে প্রাণ প্রকৃতি। হিট অ্যালার্ট শেষে বৃষ্টি দেখা পেয়ে স্বস্তিতে জনজীবন, কমেছে তাপমাত্রাও। এর আগে গঙ্গাচড়া উপজেলায় হয় ঝড় বৃষ্টি। রংপুরের জনগণরা তো অতিষ্ঠ হয়ে গেছে গরমে, বৃষ্টিটা হয়ে ভালো হইলো আর কি।
এখন ঠান্ডা ওয়েদার ভালো লাগতেছে। হ্যাঁ, এখন খুব ভালো লাগতেছে এখন এই বৃষ্টিটা হওয়ার কারণে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় লুকাইছে পানির জন্য, কিন্তু কেউ বিরক্তি নেই কারো, সবাই একটু শান্তির স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বৃষ্টি এসে সবাই খুশি। রাজশাহীতে চেকপোস্টে 2 পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোহান নামের ওই যুবক মোটরসাইকেলে চেকপোস্টের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল থামানোর নির্দেশ দিলে পুলিশের সাথে তর্কে জড়ায় সোহান। পরে 2 পুলিশ সদস্যকে আহত করে পালানোর চেষ্টা করে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। সোহান নগরীর কাটাখালী এলাকার বাসিন্দা। অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রজেক্ট লঞ্চিং অ্যান্ড স্টেক হোল্ডার নেটওয়ার্কিং ইভেন্টের সেমিনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির সহযোগী সব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সকালে রাজধানীর বনানীতে আয়োজিত হয় এই সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 1 আসনের এমপি তানভীর শাকিল জয়। সেমিনারে বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের কাজের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশনের 22তম সাধারণ সভা। সকালে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। বিএনসিডব্লিউসির সদস্য সহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বাহিনীর 43 জন উচ্চ পদস্থ কর্মকর্তা সভায় অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়। দেশের সকল বন্দরে রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ব্যবস্থাপনা সুসংহত করার ব্যাপারে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন বিএনসিডব্লিউসি এর চেয়ারম্যান। বাংলাদেশ তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যসহ দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। বিরোধীদের উপর দমন পীড়নের প্রতিবাদে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল আম আদমি পার্টি। রোববার স্থানীয় সময় দুপুরে নয়াদিল্লি বিজেপি সদর দপ্তর অভিমুখে মিছিল করে দলটি। জেলে ভরো নামের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দলের সিনিয়র নেতা বিভব কুমারকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার বিজেপি সদর দপ্তর অভিমুখে এই পদযাত্রার ডাক দেন কেজরিওয়াল। চ্যালেঞ্জ করেন দলের সব নেতাকে একত্রে গ্রেপ্তার করার। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেছে এক বিজেপি নেতার। শনিবার উপত্যকার দক্ষিণাঞ্চলে হত্যা করা হয় আয়াজ আহমেদ শেখ নামের ওই নেতাকে। জাতীয় নির্বাচন নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে অঞ্চলটিতে। সোমবার 5ম ধাপে নির্বাচনে ভোট হবে কাশ্মীরে। এর 2 দিন আগে শনিবার ঘটল হামলার ঘটনা। রাজনৈতিক স্বার্থে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে অভিযোগ বিজেপি নেতাকর্মীদের। এর আগে শুক্রবার উপত্যকার পেহেলগামে বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হন এক পর্যটক দম্পতি। অবশেষে 68তম ম্যাচ শেষে জানা গেল কোন 4 দল খেলবে 17তম আইপিএল এর প্লে অফ। আসলে টানা 6 পরাজয়ের পরও চেন্নাইকে হারিয়ে বেঙ্গালুরুর বাজিমাত। প্রথম 3 দল হিসেবে আগে প্লে অফ নিশ্চিত করেছিল কলকাতা, রাজস্থান ও হায়দ্রাবাদ। আগামী 21 মে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। জয়ী দল সরাসরি খেলবে ফাইনাল। পরাজিত দলের সুযোগ থাকছে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার। 22 মে একই মাঠে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ। 26 মে মেগা ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আইপিএল এর এবারের আসর। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের ফলে ব্যাটার ও বোলারদের মধ্যে ভারসাম্য হারাচ্ছে বলে মনে করছেন বিরাট। সেই সাথে অলরাউন্ডারদের অবদানও কমে আসছে বলেও জানান তিনি। শুধু তাই নয়, ব্যাঘাত ঘটাচ্ছে খেলার গতিতেও। তাই তো আইপিএল এর সামনের আসরগুলোতে এই নিয়মের ঘোর বিরোধিতা করেছেন বিরাট। জয় ভাই এরই মধ্যে নিয়মটা পর্যালোচনার কথা বলেছেন। আমি নিশ্চিত খেলায় সমতা আনার জন্য তারা একটা উপসংহার টানতে পারবেন। ব্যাটার ও বোলারদের মধ্যে একটা ভারসাম্য দরকার। হ্যাঁ, একজন ব্যাটার হিসেবে আমি বলতেই পারি বিষয়টি দারুণ, কিন্তু আপনাকে মনে রাখতে হবে 4 ছক্কা মানেই রোমাঞ্চ নয়, কখনো কখনো 160 রানও রোমাঞ্চকর হয়। ভারতে চিকিৎসা নিতে যাওয়ার পর থেকে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ইস্যুতে ব্রিফ করছেন ডিএমপির ডিবি প্রধান হারুনার রশিদ। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। সহযোগিতায় কিন্তু আমরা 2টা বাংলাদেশি ইন্ডোপ সহযোগিতা আমরা যেটা দেখলাম যে 16 তারিখ সকালে ভোরে 2টা কল দেয়। একটা কল দেয় হলো তার এপিএসএর নাম্বারে,
মানে ভোর মেবি 7টা বা 7:46 এরকম। আরেকটারও কল দেওয়া হলো তার মানে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মিন্টু ভাইয়ের কাছে। তো এই দুইটা রিং দিয়েছে, কারণ তো সকালবেলা তো কেউ টেলিফোনটা ধরতে পারে নাই। কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহজে আবার দেখলাম যে ইন্ডিয়ান নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজাফফরাবাদ অর্থাৎ বিহারের দিকে। তো সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে। তার মানে ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি, সবাই আমরা কাজ করছি। জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়েই আমরা আসলে বিষয়টা দেখছি যে আসলে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে। যেহেতু বাংলাদেশে না ইন্ডিয়া, সেখানে আমরা প্রতিনিয়ত ইন্ডিয়ান পুলিশের সাথে এসটিএফের সাথে আমরা যোগাযোগ রাখছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে যে মানে কারণটা কি, ওনার টেলিফোন মানে মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে, বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে, খুলছে, এটা কারা করছে, কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা, সব কিছু এসে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি। ধন্যবাদ। আপনারা প্রাথমিকভাবে কি সন্দেহ করছে, এটা কেন হতে পারে? বাংলাদেশের একজন এমপি ভারতে যাওয়ার পরে এই ঘটনা হওয়ার কারণ কি মনে করেন? আর আসলে এটা তো আসলে টোটাল বিষয়টা তো আসলে উনি বাংলাদেশের 3 বারের এমপি এবং উনি ওই বর্ডার দিয়ে আসলে গেদে বর্ডার অর্থাৎ দর্শনাথ চুয়াডাঙ্গা দিয়ে তো আসলে উনি যায়। উনি ওনার কানেও সমস্যা, উনি চিকিৎসার জন্যই গিয়েছেন এবং চিকিৎসার জন্য গেছেন এবং চিকিৎসাও করাবে। এবং যেখানে গিয়ে উঠেন গোপাল, সেখান থেকে আমরা আসলে তথ্যটা পেয়েছি যে সে তার ফ্যামিলি, তার মেয়ে এবং তার এপিএস আজকে আমাদের কাছে এসে এই কথাটি বলল যে এই অবস্থাটা এখন আমরা কি করতে পারি। এখন একটা যেহেতু ঘটনাটার স্থলটা ইন্ডিয়া, আমাদের কাজটা আমরা ইন্ডিয়ার পুলিশের সাথে আমরা প্রতিনিয়ত কথা বলছি। তা আমাদের মানে বিভিন্ন নাম্বারগুলিতে আমরা চেক করছি কার কার সাথে যোগাযোগ করছে, সব কিছু আমরাও দেখছি এবং ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। আমরা যখন যে সময় ইন্ডিয়ান পুলিশ যে কোনো কর্মকর্তাকে রিং দিয়েছি, তারা কিন্তু বিষয়টা এরা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করে তারা কিন্তু এটা খেয়াল রাখছেন। তুমি আপনার জানগা আগে ও যাবে। বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি সীমানা এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 3 কেএনএফ সদস্য নিহত হয়েছে। সকালে ওই এলাকার গভীর জঙ্গলে একটি আস্তানায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। ঘটনার পর মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে গেছে রোয়াংছড়ি থানা পুলিশ জানায় ডেবা ছড়ার গভীর জঙ্গলে কেএনএফ এর আস্তানায় অভিযান পরিচালনার সময় দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। গোলাগুলিতে 3 কেএনএফ সদস্য নিহত হয়। আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার 4 সদস্যকে আটক করেছে এপিবিএন। রোববার রাতে উখিয়ার ক্যাম্প এলাকার পাহাড় থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গম বাগান পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরসার 4 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে এপিবিএন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এপিবিএন। আগামীকাল রাঙ্গামাটিতে অর্থ দিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। রাঙ্গামাটির ইউপিডিএফ এর সংগঠক সচল চাকমা ইউপিডিএফ সদস্যদের হত্যার প্রতিবাদে অবরোধের ডাক দেন। অবরোধ পালন করতে লঞ্চ ও বাস মালিক সমিতি সহ পরিবহন সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া 2 ইউপিডিএফ কর্মী হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এর আগে গতকাল লংদর বড় হারিকাবা এলাকায় জেএসএস এর হামলায় 2 ইউপিডিএফ সদস্য নিহত হয়। 72 ঘন্টার মধ্যে রংপুর বিভাগের সকল হিমাগার পর্যায়ে আলুর বর্ধিত সংরক্ষণ মূল্য প্রত্যাহার করা না হলে হরতাল সহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে জেলার আলু চাষি ও ব্যবসায়ী সমিতি। দুপুরে নগরীর কাঞ্চারি বাজারে প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুতের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে রংপুর বিভাগের হিমাগারগুলো আলুর সংরক্ষণ মূল্য 385 টাকা নির্ধারণ করেছে। সারা দেশে বিদ্যুতের দাম এক থাকলেও রংপুর বিভাগের হিমাগার মালিকরা সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক সহ 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় গতরাতে মোটর সাইকেলে কাশিয়ানী থেকে জেলা শহরে আসছিলেন 2 কলেজ শিক্ষক পিনাকি রঞ্জন দাস ও বাবুল সরকার সহ 3 জন। হরিদাসপুর এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন তারা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যায় সদরের চাপাইল সড়কে ট্রলি চাপায় রামিম শেখ নামের এক শিশু মারা যায়। কৃষ্ণ সাগরে ডুবে গেল তানজানিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। শনিবার মোহাম্মদ জেড নামের জাহাজটি তলিয়ে যায়। রোমানিয়া থেকে 26 নটিক্যাল মাইল দূরে ডুবেছে জাহাজটি। 11 নাবিকের 8 জনকে এরই মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রোমানিয়ার উদ্ধারকর্মীরা। কর্তৃপক্ষ জানায় এখনো জানা যায়নি জাহাজটির ডুবে যাওয়ার কারণ, তবে ধারণা করা হচ্ছে সি মাইনের আঘাতে ঘটেছে এই ঘটনা। সক্রিয় হয়ে উঠল ইন্দোনেশিয়ার মাউন্ট ইবো আগ্নেয়গিরি। আশপাশের 7টি গ্রাম থেকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। শনিবার সন্ধ্যায় লাভা উৎগীরণ শুরু করে গিরিটি। গিরির জ্বালামুখ থেকে 4 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়াচ্ছে ছাই। আশপাশের বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দেশটির আগ্নেয়গিরি বিষয়ক এজেন্সি প্রকাশ করেছে অগ্নুৎপাতের একাধিক ছবি, যাতে দেখা যাচ্ছে জ্বালামুখের চারপাশে বজ্রপাতের মতো ছড়াচ্ছে আগুন। গিরিটির চারপাশে প্রায় 7.5 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়তে পারে আগুন শঙ্কা কর্তৃপক্ষের। যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে ইন্দোনেশিয়া পুলিশ ও সেনাবাহিনী। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।